তাহলে আমাদের আর হয়ে এসছে সিলেবাস শেষ, আর অল্প একটু টপিক বাকি আছে। ইউনিট 5-এ আমি যদি কোর্স কতটা কি ক্লাস লাগবে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো, একটু দ্বারা পেনটা আসুক, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, গ্যাসিয়াস স্টেটটা আমরা পড়ে ফেলেছি, সলিড স্টেটটা বাকি রয়েছে। যেটা বলেছিলাম সলিড স্টেটটা আসলে 12-এর একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ছিল, সেটা তোদের, আর 11-এর স্টেটস অফ ম্যাটার বলে একটা সিঙ্গেল চ্যাপ্টার ছিল যেখানে গ্যাস আর লিকুইড পড়তে হতো। ঠিক আছে, লিকুইড স্টেটটা তুলে দিয়েছে, গ্যাসিয়াস স্টেটটা দিয়েছে কিছুটা পার্ট, যেখানে চার্লস ল, বয়েলস ল, ওই জায়গাটা তুলে দিয়েছে, কিন্তু ওটা পড়তে হবে না হয় বুঝতে অসুবিধা হবে বাকি পার্টটা, সেটা আমি পড়িয়ে তো দিয়েছি 3টে ক্লাসে। এবার কি আছে সলিড স্টেটে? সলিড স্টেটে আমরা ক্লাসিফিকেশন অফ সলিডস, মলিকুলার, আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক, অ্যামরফাস, ক্রিস্টালাইন, বিভিন্ন এলিমেন্টারি যে আইডিয়া, ইউনিট সেল, মানে যেই জিনিসগুলো থাকে সেগুলোই। এবার আমাদের ক্লাসের মধ্যে কি হবে আজকে, আমরা কত দূর অবধি ক্লাসিফিকেশন অফ সলিড থেকে শুরু করে ইউনিট সেল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল যে ল্যাটিসেস, সেই সম্বন্ধে আমরা একটা কনসেপ্ট বুঝবো। ঠিক আছে, তারপরের যে ছোট ক্লাসগুলো খুব একটা বেশি হবে না, ঘন্টা খানেকেরই ক্লাস হবে, 3টে ক্লাস 3 ঘন্টা লাগবে, 2টো ক্লাস করলেও হতো 1.5 ঘন্টা করে, লেন্দি রাখছি না, 1 ঘন্টা করে 3টে ক্লাস করছি। প্যাকিং এফিসিয়েন্সি, ক্যালকুলেশন, তার প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন অফ ডেন্সিটি, যদিও প্যাকিং এফিসিয়েন্সিরও ক্যালকুলেশন করতে হবে। এটা প্যাকিং ইন সলিডস মোটামুটি এত দূর অবধি একটা পড়বো। ঠিক আছে, দেন আমরা প্যাকিং ইন সলিডস, অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, কিউবিক ইউনিট, আর পয়েন্ট ডিফেক্ট। যদিও ব্যাপারটা হচ্ছে এই যে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, এটা প্যাকিং এফিসিয়েন্সি করার জন্য আমার দরকার পড়বে, যদিও এই টপিকটা আমরা আগেই পড়ে ফেলবো। ঠিক আছে, প্যাকিং এফিসিয়েন্সি করতে গিয়ে আমরা পড়ে ফেলবো, লাস্টে পয়েন্ট ডিফেক্টস অবধি আছে। তাহলে এই হচ্ছে আমাদের 3টে ক্লাসের ব্যাপার, রাইট? ঠিক আছে, তো পয়েন্ট ডিফেক্টস একটা বড় জিনিস আছে, ডিফেক্টস একটু টাইম লাগবে পড়তে, আর আমরা ভয়েডস এর ব্যাপারটা একটা ক্লাসে পড়বো। তাহলে ডিফেক্টস আর ভয়েড একটা ক্লাসে পড়বো। প্যাকিং এফিসিয়েন্সি পড়ার সময় নাম্বার অফ ইউনিট পার ইউনিট সেল, এটা প্যাকিং এফিসিয়েন্সিতেই পড়বো বললাম। আর আজকে আমরা প্রিলিমিনারি একটা কনসেপ্ট পড়বো সলিড স্টেটের। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বাকি আমরা এখানে কেটে দিই। এবার আমি আমাদের যে পিডিএফ, সেই পিডিএফে যদি আমরা চলে যাই, পিডিএফে যাবো, একটু ওয়েট কর দাঁড়া। পিডিএফে যদি যাই, এটা এখান থেকে ব্যাক করতে হবে প্রবাবলি। যেটা বলছিলাম, আগেও বলেছিলাম যে সলিড স্টেটের আমি যে বইটা কিনেছি 11-এর, সেই 11-এর বইটাতে সলিড স্টেটটা দেওয়া নেই। তো আমি এটা মোটামুটি, আমি যখন 2015-16 সাল ওই টাইমে এইচএস দিয়েছি, আমার ছায়া প্রকাশনীর বই থেকেই আমি ছবিটা তুলে নিয়ে এসেছি। তো সেখান থেকে আমি পড়াচ্ছি, কন্টেন্ট একই আছে, আলাদা কন্টেন্ট কিছু নেই, হয়তো পেজ নাম্বারটা বা বইয়ের মধ্যে সাজানোটা একটু এদিক ওদিক হবে। আমার বইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোরদের নতুন বই এটা কালার পাবি, সো অসুবিধা কিছু নেই, কন্টেন্ট একই আছে। যেটা পড়াচ্ছি এখান থেকে পড়, আমি অন্য বই থেকেও পড়াতে পারতাম, এটা শেষে পড়েছি তার কারণ আমি তোদের বাংলা বই থেকেই পড়াতে চাইছি, কিন্তু ইংলিশ বই হলে এনসিআরটি বা আরও অনেক বই অ্যাভেলেবেল পড়ানোর জন্য, তো অসুবিধা, অন্য জায়গা থেকে পড়ালেও কোনো অসুবিধা ছিল না। তো বাংলা বই থেকে পড়াতে চাইছি যেন এখান থেকে তুই পরীক্ষাতে অ্যান্সারটা লিখতে পারিস বাংলাতে, সেই কারণের জন্য। এবার আমরা কি জানি, পদার্থের 3 ধরনের অবস্থা, এগুলো ছোট ক্লাস থেকে পড়ে আসছিস, কি বলি আর, গ্যাসীয়, তরল এবং কঠিন। আমরা তার মধ্যে এই কঠিন অবস্থা নিয়ে পড়ছি। গ্যাসিয়াস স্টেট নিয়ে আলোচনা করা হয়েছে, লিকুইড স্টেট তো আমাদের এখন সিলেবাসে নেই। এবার আমরা কি জানি, গ্যাসিয়াস স্টেটে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কম হওয়ার ফলে তারা একে অপরের থেকে অনেক দূরে থাকে। লিকুইড স্টেটে কি হয়, গ্যাস মলিকিউলগুলো একে অপরের কাছাকাছি কিছুটা আসে। সলিড স্টেটে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা এতটাই বেশি হয়ে যায়, তারা এক জায়গাতে ফ্রিজ হয়ে থাকে, নিজের পজিশনে চুপচাপ বসে থাকে, সেখান থেকে নড়াচড়া করে না। অবশ্যই নিজের পজিশনে একটু ভাইব্রেট করে, ঠিক আছে, সেগুলো বাদ দিচ্ছি, তাহলে নিজের পজিশনে বসে থাকে, নড়াচড়া করতে পারে না। দ্যাট মিনস ওই সিচুয়েশনে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা সব থেকে বেশি, লিকুইডে মাঝামাঝি, গ্যাসে একদমই নেই। এবং আমরা এর কঠিন বা এই সলিড স্টেট নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবার পদার্থের, কঠিন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা ছোট থেকে পড়ে এসেছি। কঠিন পদার্থগুলো অণুগুলো খুব কাছাকাছি থাকে, তাদের মধ্যে আকর্ষণ বল খুব তীব্রতর হয়, যে আকর্ষণ বল তীব্রতর হয়, গঠন করে পরস্পর খুব কাছাকাছি থাকে এবং নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে, যেটা বলছিলাম। কণাগুলি খুব কাছাকাছি ঘন সন্নিবেশ থাকে বলে মধ্যেকার ফাঁকা অবস্থানের পরিমাণ খুব কম, তাই এরা খুব রিজিড হয় এবং অসংনম্য, মানে ইনকম্প্রেসিবল। গ্যাসকে যেমন কম্প্রেস করে যায়, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলছিলাম, গ্যাসকে অনেকটা কম্প্রেস করা যায়, মানে গ্যাস মলিকিউলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে ওদের ইন্টারমলিকুলার যে ডিস্টেন্স সেটাকে কমিয়ে কাছাকাছি আনা সম্ভব। কিন্তু সলিডে ইন্টারমলিকুলার গ্যাপটা এতটাই কম, তাদেরকে আর ফার্দার প্রেসার বাড়িয়ে তাদেরকে আর কাছাকাছি আনা আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই ইনকম্প্রেসিবল বলা হয়। এই কারণে কঠিনের ঘনত্ব তরল বা গ্যাসের থেকে বেশি হয়, এগুলো তো কমন কনসেপ্ট। এবার যেখান থেকে পড়তে হবে, কঠিনের শ্রেণীবিন্যাস। কঠিনের যে শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে কঠিনের যে কনস্টিটিউটিং পার্টিকেল, সলিড পদার্থের যে কনস্টিটিউটিং পার্টিকেল, সেটা আয়ন হতে পারে, অ্যাটম হতে পারে, মলিকিউলস হতে পারে, এই সবগুলোকে একটা সিঙ্গেল টার্মে আমি বলছি কনস্টিটিউটিং পার্টিকেলস। তাহলে কঠিনের যে কনস্টিটিউটিং পার্টিকেল আছে, সেই কনস্টিটিউটিং পার্টিকেলগুলো কিভাবে আছে
কিভাবে বিন্যস্ত আছে 3 ডাইমেনশনাল স্পেসে, সেটার উপর নির্ভর করে কঠিনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলি কেলাসাকার কঠিন, দ্যাট মিনস ক্রিস্টালাইন সলিড, আর একটাকে আমরা বলবো অনিয়তাকার কঠিন, দ্যাট মিনস অ্যামরফাস সলিড। তাহলে কেলাসাকার কঠিনের ইংলিশ টার্মটা অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে কেলাসাকার কঠিনের ইংলিশ হচ্ছে ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে। তাহলে ক্রিস্টালাইন সলিড, কেলাসাকার কঠিন, তাহলে কেলাসাকারকে নিয়ে আমাদের পড়তে হবে ভালো করে, এবং অনিয়তাকার নিকার নিয়েও পড়তে হবে। তাহলে কেলাসাকার কঠিনটাকে তো বলবো, আগে কেলাসাকার কঠিনটা বলে নি, জিনিসটা বুঝিয়ে নি। কেলাসাকার কঠিনটা বোঝানো হয়ে গেলে এখানে ইউনিট সেলের কনসেপ্ট এক্ষুনি বুঝে যাবে। তো কেলাসাকার কঠিনটা বলে নিলেই তুই অনিয়তাকার মানে ক্রিস্টালাইনটা বুঝে নিলেই তুই অ্যামরফাসটা বুঝে যাবি। যেমন কি বললাম, সলিডের যে কনস্টিটিউটিং পার্টিকেল সেগুলো 3 ডাইমেনশনাল স্পেসে কিভাবে বিন্যস্ত আছে বা ডিস্ট্রিবিউটেড আছে সেটার উপর নির্ভর করে ডিভিশন। যদি এই সলিডের পার্টিকেলগুলো 3 ডাইমেনশনাল স্পেসে একটা নির্দিষ্ট জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল প্যাটার্নে বিন্যস্ত থাকে, তখন যে টাইপের সলিড তৈরি হয় সেটাকে আমরা বলবো ক্রিস্টালাইন সলিড। আর যদি এরকম সার্টেন জিওমেট্রিক্যাল প্যাটার্ন না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যামরফাস। তাহলে সার্টেন যে জিওমেট্রিক্যাল প্যাটার্নের কথা বলছি, সেই সার্টেন জিওমেট্রিক্যাল প্যাটার্নটা আমরা একটু বুঝি, তাহলেই বুঝতে পারবো কি বলতে চাইছি। তাহলে দেখ, কনস্টিটিউটিং পার্টিকেলগুলো আমি অ্যাজ এ ডট দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওগুলো আসলে এক একটা করে অ্যাটম গোল গোল স্ফিয়ারের মতো হবে। আমি ডট দিয়ে রিপ্রেজেন্ট করছি বোঝার সুবিধার জন্য। তাহলে কতগুলো ডট দিয়ে আমি রিপ্রেজেন্ট করি, দ্বারা এগুলো আগেও বলেছিলাম। তাহলে এগুলো যদি অ্যাটমগুলো এক সলিডের মধ্যে প্লেসড হয়ে থাকে, তাহলে দেখ এই অ্যাটমগুলো আসলে একটা স্কোয়ার, ধর আমার ছবিটা তো ড্র যখন করছি স্কোয়ারের মতো হয়নি, ধরে নে স্কোয়ার, হ্যাঁ, প্রতিটার মধ্যে ডিস্টেন্সটা একই রকম আছে, তাহলে স্কোয়ার। তাহলে একটা স্কোয়ার এই জিওমেট্রিক্যাল প্যাটার্নের স্কোয়ার প্যাটার্নের যে 4টে কর্নার, সেই স্কোয়ারের 4টে কর্নারে 4টে অ্যাটম বসে রয়েছে, এবং এই প্যাটার্নটাই এর ডান দিকে, বাঁ দিকে, নিচে, ওপরে, চারিদিকে এই প্যাটার্নটা রিপিট হয়েছে। তাহলে অ্যাটমগুলো একটা স্কোয়ারের 4টে কর্নারে থেকেছে, এই সার্টেন প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। এরকম টাইপের সলিডকে আমরা বলবো ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে। এই এক একটা যে প্যাটার্ন, এই যে এক একটা প্যাটার্ন, এই এক একটা প্যাটার্নকেই আমরা বলি, বা এক একটা জিওমেট্রিক্যাল প্যাটার্নকেই আমরা বলি ইউনিট সেল। এই ইউনিট সেলে যে সার্টেন পজিশনে এই অ্যাটমগুলো বসে রয়েছে সেটাকে আমরা বলি তার ল্যাটিস পয়েন্ট। কি বলি তা? বলি তা ল্যাটিস পয়েন্ট। আর এই যে টোটাল যে সলিড সেটাকেই আমি বলবো ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস। তাহলে সেটাকেই আমি বলবো ক্রিস্টাল ল্যাটিস। এটা তো 2D তে ড্র করলাম, এই বিষয়টা যেটা ঘটলো এটা তো 2D তে হলো। তাহলে 3D তে বিষয়টা কিরকম? 3D তে বিষয়টা কিরকম? তাহলে 3D তে বোঝানোর চেষ্টা করি। সেম ওয়েতে অ্যাটমগুলো কনস্টিটিউট যে পার্টিকেলগুলো সেগুলো বসে রয়েছে, থ্রিডিতে ড্র করি, ওয়েট। তাহলে ইউনিট সেলের কনসেপ্টটা আমাদের এখানে পড়া হয়ে যাবে। এই আমি 3D তে ড্র করলাম, কিন্তু 3D তে লাগছে না, আমি যতক্ষণ না পর্যন্ত পয়েন্টগুলো কানেক্ট করছি ততক্ষণ তুই 3D দেখতে পাবি না, ঠিক আছে। আমি এদিক থেকে এদিকে ড্র করেছি তো তাই লাইনটা সমান থাকে না, এদিক থেকে এদিকে একটু এক্সপ্যান্ড মতো করে গেছে না, তাই না? এদিকটা একটু কাছাকাছি, এই দিকের জায়গাটা একটু কাছাকাছি আছে, এই একটু দূরে সরে গেছে। আমি এদিক থেকে এরকম করে সামনাসামনি দাঁড়িয়ে তো ড্র করিনি, একটু টিল্ট হয়ে ড্র করেছি বলে এরকম হয়েছে। তাই বুঝে নিস সব জিনিসগুলো সমান সমান ডিস্টেন্সেই আছে। এবার আমি যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করি, ওয়েট, সামনাসামনি দাঁড়িয়ে করি, একটা সাইড থেকে করলে বেঁকে যাচ্ছে। তাহলে দেখ একটা কিউব দেখতে পাচ্ছিস, তাই না? তাহলে দেখ একটা কিউবিক একটা প্যাটার্ন। সেম হয়তো যদি এদিকে যাই, কিউবের এই লাইনটা কানেক্ট করে নিই, তাহলে আবার কি দেখতে পাচ্ছিস? আর একটা কিউব, একটা কিউবের পাশে আবার একটা কিউব। তাহলে এই কিউবের পাশে একটা কিউব, এই কিউবের নিচে একটা কিউব হবে, এই কিউবের এদিকে একটা কিউব পাবো, এই কিউবের পিছনে, এই কিউবের ওপরে, চারিদিকে এই কিউবিক প্যাটার্নটা রিপিট হচ্ছে। একটা কিউবের কটা কর্নার? একটা কিউবের 8টা কর্নার। তাহলে একটা কিউবের 8টা কর্নারে 8টা অ্যাটম প্লেস হয়েছে, এবং এই যে 8টা কর্নারে প্লেস হওয়ার জিওমেট্রিক্যাল প্যাটার্নটা, অ্যাটমগুলোর এই যে সার্টেন জিওমেট্রিক্যাল প্যাটার্ন বিন্যস্তটা হয়ে আছে, সেটাই কিন্তু চারিদিকে রিপিট হচ্ছে।
ঠিক আছে, সেই প্যাটার্নটাই চারিদিকে রিপিট হচ্ছে। তাহলে এই টাইপের সলিডকেই আমরা কি বলি? ক্রিস্টাল, ক্রিস্টাল ল্যাটিস বলি। और আমরা এটাকে কি বলতে পারি? और আমরা এটাকে বলতে পারি স্পেস ল্যাটিস। और আমরা এটাকে বলতে পারি ক্রিস্টাল ল্যাটিস और স্পেস ল্যাটিস। এই যে এক একটা কিউবিক প্যাটার্ন, এই এক একটা কিউবিক প্যাটার্নই হচ্ছে আমার ইউনিট সেল, আর এই যে ইউনিট সেলের যে পজিশনগুলোতে পার্টিকেলগুলো বসে রয়েছে সেটাই হচ্ছে আমার এক একটা ল্যাটিস পয়েন্ট। ঠিক আছে, এই ক্রিস্টাল ল্যাটিসগুলো মোটামুটি আমাদের যে আয়নিক সলিডসগুলো রয়েছে, মোটামুটি আয়নিক সলিডস ছাড়া আরও আছে, শুধু আয়নিক সলিডস নয়, আয়নিক সলিডসগুলো মোস্টলি ক্রিস্টাল স্ট্রাকচারই তৈরি করে। তো এরকম টাইপের যদি জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকে কোনো একটা সলিডে, সেই টাইপের সলিডকে আমরা বলবো ক্রিস্টালাইন সলিড বা নিয়তকার। অনিয়তকার হলে কি হবে? ঠিক এর উল্টোটা। উল্টোটা মানে অনিয়তকারে এরকম কোনো সার্টেন জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকবে না, অ্যাটমগুলো র্যান্ডামলি থাকবে, কোনো একদিকে অ্যাটম বেশি, কোনো একদিকে অ্যাটম কম, কোনো একদিকে মাঝামাঝি থাকবে, এরকম একটা হলো প্যাটার্ন। মানে সার্টেন তুই কোনো প্যাটার্ন পাবি না, অ্যাটমগুলো র্যান্ডামলি রয়েছে, কনস্টিটিউটিং পার্টিকেলগুলো র্যান্ডামলি রয়েছে, সেই টাইপের সলিডকে আমরা বলবো অ্যামরফাস সলিড। এই হচ্ছে তার বেসিক ডিফারেন্স। এরপরে আমাদের ক্রিস্টালাইন সাবস্টেন্সকে নিয়েই ডিটেলে পড়াশোনা করতে হবে। এখানে জাস্ট অ্যামরফাস আর ক্রিস্টালাইন বলতে গিয়ে ইউনিট সেলের কনসেপ্ট আমি বলে নিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখি ডেফিনেশন কি বলছে। ডেফিনেশন দাঁড়াচ্ছে আমার, ডেফিনেশন দাঁড়াচ্ছে যে যেসব কঠিন পদার্থের আকার গলনাঙ্ক নির্দিষ্ট, নির্দিষ্ট কণাগুলি অণু, পরমাণু, আয়ন যাই হোক না কেন সুনির্দিষ্ট শৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে এবং বিন্যাসের এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত থাকে, লং রেঞ্জ থাকে, কেলাসাকার বলে। উদাহরণ আমার সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সুক্রোজ, হিরে, কোয়ার্জ, এরা সব ক্রিস্টালাইন সলিডসের আন্ডারেই পড়ে। তাহলে ক্রিস্টালাইন কঠিনে গঠনকারী অণুগুলি সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে। এই ধরনের কঠিনের একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। এই প্রথম পয়েন্টটা ইম্পর্টেন্ট। ওই জ্যামিতিক আকার বলতে কি বোঝালাম একটু আগেই। নেক্সট পয়েন্টের দিকে তুই যদি যাস, এই ক্রিস্টালাইন যে সলিডগুলো রয়েছে, এই ক্রিস্টালাইন সলিডের আরো ল্যাটিস এনথালপির যে কথাগুলো রয়েছে, এগুলো কিন্তু বন্ডিং এ আমরা বলে এসেছি, এই ক্রিস্টালের সাথেই সম্পর্কযুক্ত। তাহলে প্রতিটি এবং বন্ডিং এ ক্রিস্টাল স্ট্রাকচার বা যখন আয়নিক বন্ডটা পড়বি, হ্যাঁ আয়নিক বন্ড বলতে গিয়ে ওখানেও আমি এই সলিড স্ট্রাকচারের কথাটা বলেছিলাম, তাই আমার মনে হচ্ছে কোথাও বলেছি বিষয়টা, ওই আয়নিক সলিডস বলতে গিয়ে বলেছিলাম। তাহলে প্রতিটি কেলাসাকার কঠিনের গলনাঙ্কটা নির্দিষ্ট একটা গলনাঙ্ক থাকবে, কারণ আয়নিক কম্পাউন্ডে গলনাঙ্কটা নির্দিষ্ট। এবার ক্রিস্টালাইনের ক্ষেত্রে নির্দিষ্ট কেন বলছি? কেলাসাকার কঠিনে গলনের লিনতাপ নির্দিষ্ট থাকবে, দৃঢ় এবং অসংনম্য হবে, এবং এরা অ্যানাইসোট্রপিক। ঠিক আছে, অ্যানাইসোট্রপিক হয়ে থাকে। অ্যানাইসোট্রপিসিটির বিষয়টা কি নিচে বলছি। তাহলে অ্যানাইসোট্রপিক মানে তুই যদি একটা ক্রিস্টাল স্ট্রাকচার নিস, সেই ক্রিস্টাল স্ট্রাকচারের বিভিন্ন দিক থেকে তুই যদি মাপিস, সার্টেন প্রপার্টি আলাদা আলাদা ধরনের দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেমন বৈদ্যুতিক রোধ, কি লেখা আছে দেখ, রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, প্রতিসরাঙ্ক, তাপীয় প্রসারণ প্রভৃতির মান এদের পরিমাপের অভিমুখের উপর নির্ভর করে। তাহলে তুই যদি সিডি পাথে মাপিস আর তুই যদি এ বি পাথে মাপিস, দুটো আলাদা আলাদা পাথে নাম, পার্টিকেলের ধরনটা আলাদা আলাদা। ভালো করে দেখ, তুই যদি সিডি পাথে মাপিস, সিডি পাথে মাপলে এখানে সিডি পাথে মাপলে তুই কি দেখতে পাবি? এই সিডি লাইনটাকে যদি আমি একটু সাইড দিকে সরিয়ে নিয়ে আসি, ঠিক আছে, এটাকে তুই যদি সিডি লাইন ধরিস, সি এটা ডি ধরিস, তাহলে ও শুধুমাত্র এই বড় পার্টিকেলগুলোকেই পাচ্ছে। কিন্তু এ বি লাইনটাকে আমি যদি একটু সরিয়ে নিয়ে আসি এই বরাবর, তাহলে এ বি লাইনে দেখলে তুই ছোট বড় ছোট বড়, তাহলে যেহেতু সার্টেন জিওমেট্রিক্যাল প্যাটার্নে থাকে, তুই কোনো একটা দিক থেকে মাপলে পার্টিকেলগুলো আলাদা আলাদা ধরনের পাচ্ছিস, সেই কারণে ধর্মগুলো আলাদা আলাদা হচ্ছে। এই টাইপের প্রপার্টিকে আমরা বলছি অ্যানাইসোট্রপিক। দ্যাট মিনস আমার ক্রিস্টাল সলিড হচ্ছে অ্যানাইসোট্রপিক। ঠিক আছে, এবার অনিয়তাকারের দিকে যদি যাই, অনিয়তাকারের মেন পয়েন্টটাই হচ্ছে এরকম কোনো সুনির্দিষ্ট সজ্জা আমরা পাবো না, যে জিনিসটা আমরা ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে পেয়েছিলাম। এর বৈশিষ্ট্য কি হবে? এর প্রথম বৈশিষ্ট্য হবে অ্যাটমগুলো সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে না, তাই জ্যামিতিক আকার নেই, সুশৃঙ্খল বিন্যাস কম দূর পর্যন্ত বিস্তৃত, বেশিক্ষণ মানে শৃঙ্খল বিন্যাসটা বেশি দূর পর্যন্ত তৈরি হতে পারবে না, গলনাঙ্কটা নির্দিষ্ট নয়, আর আইসোট্রপিক মানে তুই মোটামুটি সব দিক থেকেই ওই রোধ, কন্ডাক্টেন্স, প্রতিসরাঙ্ক ইত্যাদির ভ্যালুটা মোটামুটি একই রকম থাকছে, তুই যে দিক থেকেই মাপ না কেন। কিছুটা দৃঢ় এবং অসংনম্য হয়, কিছুটা দৃঢ় এবং অসংনম্য হয়, ঠিক আছে। বাকি যেমন অনিয়তাকার পদার্থের সঙ্গে তরল পদার্থের ধর্মের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়, এই জন্য এ ধরনের পদার্থকে অনেক সময় সুপারকুলড ভিসকাস লিকুইড হিসাবেও বলা হয়। ঠিক আছে, সুপারকুল লিকুইডের সাথে ধারণা করা হয়, যেমন উদাহরণ হচ্ছে কাঁচ।
হচ্ছে ব্যাপার। ওই কাঁচকে কেন হয়, অনেক পুরনো বাড়ি দেখলে, অনেক পুরনো বাড়ির দিকে যদি দেখিস তাহলে দেখা যায় অনেক পুরনো বাড়ির কাঁচের জানলা থাকলে কাঁচের জানলার উপর থেকে নিচের দিকে কাঁচের থিকনেসটা বেশি হয়ে যায়। দ্যাট মিনস গ্র্যাভিটির রেসপেক্টে কাঁচটা উপর দিক থেকে নিচের দিকে কিছুটা ফ্লো করেছে। দ্যাট মিনস কাঁচটাকে তুই সুপার কুলড ভিসকাস লিকুইডের সাথে তুলনা করতে পারিস, ইভেন তো কাঁচ হচ্ছে সলিড এবং ওটা হচ্ছে অনিয়তকার সলিড। তাহলে অনিয়তকার সলিডের প্রপার্টিটা অনেকটা লিকুইডের সাথে সমান। এটা বলতে চেয়েছে নিয়তকার অনিয়তকারের মধ্যে পার্থক্য, ওই যে প্রপার্টিগুলো বললাম ওই প্রপার্টিগুলোই হচ্ছে এর পার্থক্য, আর কিছু না। এবার আমরা যে মেন যে পার্ট সেটা হচ্ছে ক্রিস্টালাইন যে সাবস্টেন্স, ডিফারেন্স দেখে নিবি। ক্রিস্টালাইন যে সাবস্টেন্স, ক্রিস্টালাইন সাবস্টেন্সকে ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালাইন সাবস্টেন্স, ক্রিস্টালাইন সাবস্টেন্সকে আমরা এবার ক্লাসিফাই করব। ক্রিস্টালাইন সাবস্টেন্সকে মেন যে ক্লাসিফিকেশন ভালো করে পড়বি, এর যে ক্লাসিফিকেশনটা সেই ক্লাসিফিকেশনটাও রয়েছে সম্পূর্ণরূপে ক্রিস্টালাইন সাবস্টেন্সের যে পার্টিকেল, সেটা অ্যাটম না আয়ন না মলিকিউল, যে কনস্টিটিউটিং যে পার্টিকেল রয়েছে সেই পার্টিকেলগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে সেই অ্যাট্রাকশন ফোর্সের উপর ভিত্তি করে আমরা ক্রিস্টালাইন সাবস্টেন্সের ক্লাসিফিকেশন করব। তাহলে দেখি ক্রিস্টালাইন সাবস্টেন্সকে ইনিশিয়ালি আমরা মেজর যে চারটে টার্মে আমরা ভাগ করতে পারি। সেই চারটে টার্ম হচ্ছে, দেখি এক এক করে। সেই চারটে টার্মের মধ্যে প্রথমটা হচ্ছে মলিকুলার সলিড। আমি মলিকুলার সলিডে এলাম প্রথমে। মলিকুলার সলিডের সাবডিভিশন আসছে বলছি, তাহলে মলিকুলার সলিড নাম শুনেই বুঝতে পারছিস এখানে অ্যাটম বা মলিকিউল দিয়ে তৈরি, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আয়নিক সলিডস। আয়নিক সলিডস মানে ক্যাটায়ন আর অ্যানায়ন, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে যে ক্রিস্টালাইন সলিডে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, দ্যাট মিনস যেখানে ক্যাটায়ন আর অ্যানায়ন রয়েছে সেটা আয়নীয় ক্রিস্টাল। দেন আমার কি আসছে, দেন আসছে আমার সমযোজী কেলাসাকার। সমযোজী কেলাসাকার বা নেটওয়ার্ক ক্রিস্টাল বলে, যেখানে অ্যাটম টু অ্যাটম স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকবে। তাহলে কোভ্যালেন্ট বন্ড, তাহলে দেখতে পেলাম আয়নিক বন্ড যে ক্রিস্টালে আছে সেটা আয়নীয় কেলাস, সমযোজী বন্ধন যেটা আছে সেটা সমযোজী কেলাস বা নেটওয়ার্ক ক্রিস্টাল। এরপর আছে ধাতব কেলাসাকার বা মেটালিক ক্রিস্টাল, যেখানে মেটালিক বন্ড থাকে। মেটালিক বন্ড আমি আগে এক্সপ্লেন করিনি, প্রবাবলি করে থাকলেও আমার মনে নেই, যদি আমি আজকে আবার করবো। তাহলে যেখানে মেটালিক বন্ড রয়েছে, মেটালিক বন্ড কি বলছি, তাহলে যেখানে মেটালিক বন্ড রয়েছে সেটা মেটালিক বন্ড। আর যেখানে মলিকুলার, যেখানে ওই তিন ধরনের, এবার আণবিক মলিকুলার ক্রিস্টালকে তিন ভাগে ভাগ করা যায়। একটা নন পোলার, নন পোলার মানে যে আগের দিন ওই যে নন পোলার হাইড্রোজেন, যে লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স যাদের মধ্যে কাজ করে, তাদের মধ্যে কাজ করে নন পোলার মলিকুলের মধ্যে। তাহলে সেটা যাদের মধ্যে কাজ করে এবং যে ক্রিস্টালটা তৈরি করে সেটা হচ্ছে অধ্রুবীয়। পোলারের মধ্যে যেখানে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, আর হাইড্রোজেন বন্ধনযুক্ত, নাম শুনে বুঝতে পারছি, যেখানে হাইড্রোজেন বন্ড থাকবে, সেটাকে আমরা হাইড্রোজেন বন্ডেড ক্রিস্টালাইটিস বলবো। তাহলে যে অ্যাট্রাকশন ফোর্সগুলো গ্যাসিয়াস স্টেটে আমরা পড়ে এলাম, সেই অ্যাট্রাকশন ফোর্সগুলো যা যা অ্যাট্রাকশন ফোর্স এতদিন শিখে এসেছিস, বন্ডিং, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আর যত ধরনের অ্যাট্রাকশন ফোর্স, ডিসপারশন ফোর্স, আয়নিক ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, হাইড্রোজেন বন্ড, ক্রিস্টাল, মেটালিক বন্ডটা এখনো শিখিসনি, মেটালিক বন্ডটা বলবো। সেই সবগুলোর উপর নির্ভর করে যে সলিডগুলো তৈরি হয়েছে, ক্রিস্টাল সলিড, যে অ্যাট্রাকশন, ওই অ্যাট্রাকশন ফোর্সগুলোর উপর নির্ভর করে যে ক্রিস্টাল সলিড, সেগুলোর উপরেই এই ডিভিশনটা। তাহলে যেগুলো অলরেডি জানিস সেগুলো একবার করে বলে নি, তারপরে শেষে মেটালিক বন্ডটা বলছি। এইখানেই ওই যে নেটওয়ার্ক সলিড যেটা দেখছিস না, ওখানে ডায়মন্ড গ্রাফাইট আছে। সো ডায়মন্ড গ্রাফাইট আমি আবার বলবো না, কারণ ডায়মন্ড গ্রাফাইট গ্রুপ 14 পার্ট 1 বা পার্ট 2 যেখানে কার্বনের অ্যালোট্রপসগুলো বলেছি সেখানে বলেছি, ঠিক আছে? গ্রুপ 14 দেখে নিবি, সেখানেই বলা আছে। আগে এখানে দেখি আণবিক বা মলিকুলার সলিডসের মধ্যে প্রথমে আছে অধ্রুবীয়, রাইট? অধ্রুবীয়র মধ্যে দেখি, তাহলে অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, এই ধরনের গঠনকারীগুলি হচ্ছে কণা হচ্ছে কোনো পরমাণু, হিলিয়াম, নিয়ন, এই নোবেল গ্যাসগুলো হতে পারে। অধ্রুবীয় অণু হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, মিথেন, এইসব হতে পারে। পরমাণুর মধ্যে দুর্বল লন্ডন ফোর্স কাজ করে, তার মধ্যে যুক্ত থাকে। তাহলে দেখে নিতে হবে, উদাহরণ দেখতে হবে, এক্সাম্পল দেখতে হবে, আর দেখতে হবে এদের মধ্যে কি ধরনের ফোর্স কাজ করছে সেটা দেখতে হবে। তাহলে লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স কাজ করে। লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স কি কাকে বলে, গ্যাসিয়াস স্টেটের প্রথম ক্লাস দেখবি, ভালো করে ওখানে ডিটেলে আলোচনা করেছি। বেশ, তাহলে এটা বুঝতে হলে লন্ডন ফোর্স কি যারা পড়ে এসেছিস তারা জানিস, যারা দেখিস নি তাহলে গ্যাসিয়াস স্টেটের প্রথম ক্লাস দেখবি। নেক্সট ধ্রুবীয়, তাহলে ধ্রুবীয় কেলাসাকার কঠিন, যেখানে গঠনকারী অণুগুলো হচ্ছে ধ্রুবীয় প্রকৃতির, মানে একটা লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের বন্ড আছে, তার ফলে ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা পজিটিভ সেন্টার তৈরি হয়েছে, দ্যাট মিনস ডাইপোল তৈরি হয়েছে, এবং ওই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তাহলে এখানে কি ধরনের ইন্টারাকশন থাকবে, এখানে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থাকবে, SO2 মলিকিউল হবে, NH3 মলিকিউল হবে, HCl হবে, এই ধরনের মলিকিউলগুলো এর মধ্যে এক্সাম্পল হবে। তাহলে এখানে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স থাকছে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের হাইড্রোজেন বন্ডেড। তাহলে হাইড্রোজেন বন্ডেড সিস্টেমে কি থাকবে, হাইড্রোজেন বন্ডেড সিস্টেমে তারা পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। হাইড্রোজেন বন্ধন কোথায় বলেছি ডিটেলে, হাইড্রোজেন বন্ধনটাকে ডিটেলে বলা হয়েছে
বন্ডিং এ যেখানে যে ভিডিওগুলো দেখবি বন্ডিং এর, যে থাম্বনেলে দেখবি হাইড্রোজেন বন্ড বলে মেনশন করা আছে, সেই ভিডিওটা দেখবি, ঠিক আছে? সেইখানে হাইড্রোজেন বন্ডটাকে ডিটেলে এক্সপ্লেন করা হয়েছে, এবং এটা হাইড্রোজেন বন্ড থেকে তো বন্ডিং এ ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসবেই। সো এই ছোট ছোট যে প্রিলিমিনারি কনসেপ্ট সেগুলো অলরেডি বলে আসা হয়েছে, কারণ বলেছিলাম আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং, পিরিয়ডিক টেবিল এগুলো হচ্ছে আমাদের একেবারে ফান্ডামেন্টাল টপিক, যে টপিকগুলো বারবার অন্য চ্যাপ্টারে ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে আমাদের সব থেকে বেস্ট এক্সাম্পল আমাদের যেটা পড়তেই হবে সেটা হচ্ছে আইস, এবং আইসের থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে, যে আইস কেন ওয়াটারে ফ্লোট করে, এটাও হাইড্রোজেন বন্ডিং এর সাথে সম্পর্কযুক্ত, এক্সপ্লেন করেছি। হাইড্রোজেন বন্ডিং এর ক্লাস দেখবি, হাইড্রোজেন বন্ডিং এর ক্লাসটা দেখবি, বোর্ডস, এন্ট্রান্স সমস্ত কিছুর জন্য রেডি হয়ে যাবে। নেক্সট আমাদের কি আসবে? নেক্সট আসবে আমাদের আয়নীয় কেলাস। আয়নীয় কেলাস নাম শুনে বুঝতে পারছি, এখানে আগেই বললাম, এখানে আয়নিক বন্ধন কাজ করবে। কি কাজ করবে? যাদের মধ্যে আয়নিক বন্ধন কাজ করবে, অণুগুলি পরস্পরের মধ্যে কুলম্বিক বা স্থিরতারিতিক আকর্ষণ বল মানে আয়নিক বন্ধনের দ্বারা যুক্ত, ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকবে। এক্সাম্পল হিসেবে NaCl, KCl বা বাকি যত ধরনের আয়নিক সলিডস গুলো রয়েছে সেখানে। নেক্সট, সমযোজী বা নেটওয়ার্ক। সমযোজী বা নেটওয়ার্কের মধ্যে কি বন্ধন থাকবে? সমযোজী বা নেটওয়ার্ক মধ্যে পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে থাকবে। পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত একটা 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক তৈরি করবে, ঠিক আছে? ত্রিমাত্রিক দেশে একটা 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক তৈরি করবে। দ্যাট মিনস একটা অতিকায় জায়েন্ট মলিকিউল তৈরি করবে, যেমন ডায়মন্ড বা গ্রাফাইট জানিসই তো, সেগুলো হবে এর মধ্যে এক্সাম্পল, যার মধ্যে হিরো, ডায়মন্ড এবং গ্রাফাইট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া সিলিকন কার্বাইড, সিলিকা, বোরন নাইট্রাইড, BN এগুলোর দিকে তাকাতে পারিস, ঠিক আছে? বেশ, এখানে যে দুটো ইম্পর্টেন্ট আমি স্টার দেবো, হিরক এবং গ্রাফাইটের যে স্ট্রাকচার, এটা আমি কোথায় বলেছি? গ্রুপ 14 এর যে পার্ট 1 বা পার্ট 2, পার্ট 1 বা পার্ট 2 এর মধ্যে কোনো এক জায়গাতে আছে, এক্স্যাক্টলি কোন ভিডিওটা আছে আমার মনে নেই, তবে গ্রুপ 14 যখন পড়িয়েছি পি ব্লকের আন্ডারে ইউনিট 7 এর, সেখানে ভালো করে দেখবি হিরক আর গ্রাফাইট নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে। তবে তার আগে আমি একটা জিনিস অলরেডি বলে দিই, হিরক আর গ্রাফাইটের স্ট্রাকচারটা যদি ভালো করে কাউকে বুঝতে হয়, তাহলে সে যেন অবশ্যই হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা বুঝে তবে হিরক আর গ্রাফাইট বুঝতে যাবি, নাই তো গ্রুপ 14 যাবি, হাইব্রিডাইজেশন না বুঝলে হবে না। তাহলে আবার হাইব্রিডাইজেশন মানে আমরা আবার কোথায় ব্যাক করে চলে গেলাম? বন্ডিং এ ব্যাক করে গেলাম। হাইব্রিডাইজেশন মানে আবার অ্যাটমিক অরবিটাল, অরবিটাল মানে আমরা আবার ব্যাক করে অরবিটাল বুঝতে গেলে যেতে হবে অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে সব চ্যাপ্টারগুলো ইন্টারকানেক্টেড। যদি এখনো না পড়তে শুরু করিস, অ্যাটমিক স্ট্রাকচার থেকে পড়তে শুরু কর, শুরু থেকে না পড়লে অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং, পিরিয়ডিক টেবিল এবং নেক্সট সেমিস্টারে যে জিওসি পড়াবো, এই 4টে চ্যাপ্টার যদি ক্লিয়ার না থাকে কোনো চ্যাপ্টারই ঠিক করে বুঝতে পারবি না। তাই এই 4টে চ্যাপ্টার যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বাকি চ্যাপ্টার পড়ার তেমন কোনো মিনিং নেই, ঠিক আছে? ভালো করে বুঝবি না, ওই মুখস্থ হবে, কেমিস্ট্রি থাকবে না, শুধু হিস্ট্রি হয়ে যাবে ওটা। যাই হোক, ডায়মন্ড আর গ্রাফাইটকে ভালো করে পড়তে হবে। ডায়মন্ড আর গ্রাফাইটের এখানে স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করেছে, আমি ডায়মন্ড আর গ্রাফাইটের স্ট্রাকচার সম্বন্ধে এখানে বলবো না, কারণ ডায়মন্ড আর গ্রাফাইটের স্ট্রাকচার নিয়ে অনেক ডিটেল আলোচনা করা হয়েছে গ্রুপ 14। তাহলে গ্রুপ 14 দেখবে, আমি বলে দিলাম, মেন কাজগুলো আমার ওখানে করাই হয়ে গেছে। এবার আসছে মেটালিক বন্ডের কথাটা, আমি মেটালিক বন্ডটা সম্বন্ধে বোঝাবো বিষয়টা। তাহলে মেটালিক বন্ডের ব্যাপারটা কি? দেখ, মেটাল আমরা কাকে বলি? আমরা আগের পিরিয়ডিক টেবিল পড়তে পড়তে খুব ভালো করে বুঝেছি, মেটালগুলো যারা পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে থাকে এবং যাদের আয়োনাইজেশন এনথালপির ভ্যালুটা কম, ইলেকট্রন অ্যাফিনিটিটাও কম, তাহলে ইলেকট্রন তো নিতে চায় না, বরঞ্চ আয়োনাইজেশন এনথালপিটা কম, মানে সহজেই নিজের ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে মেটাল কারা? তাহলে মেটাল হচ্ছে যারা নিজের ভ্যালেন্স সেল থেকে সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তারা হচ্ছে মেটাল। এবার ধর কোন একটা মেটাল, অনেক মেটাল অ্যাটম একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করেছে, ঠিক আছে? ধর এগুলো হচ্ছে এক একটা করে মেটাল অ্যাটম, এক একটা করে মেটাল অ্যাটম তার একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে আছে, ভালো কথা। একটা মেটাল অ্যাটম একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে আছে। ধর মেটালটা আমি কি বললাম? ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে এখানে ধর প্রতিটা মেটাল একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ঠিক আছে? প্রতিটা মেটাল ধর একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দিয়ে প্লাস আয়নে কনভার্ট হয়েছে, আমি তাই প্লাস লিখলাম। তাহলে প্রত্যেকের চার্জ হয়ে গেছে প্লাস। কেন কি? সবাই ধর একটা করে ইলেকট্রন ছেড়েছে, কারণ মেটাল এক বা একাধিক ইলেকট্রন ছাড়ে সেটা তার ভ্যালেন্সের উপর নির্ভর করবে কটা ছাড়বে। আমি এখানে বোঝানোর জন্য বললাম প্রতিটা মেটাল লেটসে একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এবার একটা করে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে প্রচুর ইলেকট্রন এই স্ট্রাকচারটার মধ্যে এসেছে। তাহলে এই স্ট্রাকচারটা তুই যদি এখানটার মধ্যে আবদ্ধ ধরিস, এখানে প্রচুর ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সেই ইলেকট্রনগুলো এখন কি থ্রু আউট দ্য স্ট্রাকচার চারিদিকে ঘোরাফেরা করছে। ফ্রি ইলেকট্রন তো, এই ইলেকট্রনগুলো চারিদিকে ছোটাছুটি করছে, ফ্রি ইলেকট্রনস বলবো আমরা এগুলোকে। তাহলে এই ইলেকট্রনগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, ফ্রি মোবাইল ইলেকট্রন। মোবাইল মানে ওই সেলফোন মোবাইল নয়, মোবাইল মানে যার মোবিলিটি রয়েছে, যে সহজে চলাফেরা করতে পারে। এটাকে আমরা ল্যান্ড ফোন না বলে মোবাইল ফোন কেন বলছি? কারণ এই ফোনটার মোবিলিটি আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছি।
সো ফ্রি মোবাইল ইলেকট্রনস, এই ফ্রি মোবাইল ইলেকট্রনসগুলোই আবার একই কথা, আমরা জানি ইলেকট্রিসিটি মানে কি, কোন পার্টিকেলের ফ্লো, ইলেকট্রিসিটি মানে ইলেকট্রনের ফ্লো, রাইট। তাহলে এই ফ্রি, আর আমরা জানি আমরা ইলেকট্রন বাড়িতে যে তারে তারে কারেন্ট আছে, তারগুলো কি দিয়ে তৈরি, মেটাল দিয়ে তৈরি, কপার দিয়ে তৈরি। তাহলে মেটালের মধ্যে এই ফ্রি ইলেকট্রনগুলো, ফ্রি শুধু ফ্রি নয়, এই ওয়ার্ডটাকে আমি ঠিক করে লিখি, ফ্রি মোবাইল আমি গোটা গোটা করে লিখি, এখানে ফ্রি মোবাইল ইলেকট্রন আছে বলেই মেটালরা চার্জ, মেটালরা চার্জ অ্যান্ড হিট দুটোর, তার মানে এদের ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল বোথ কন্ডাক্টিভিটিটা কি হয়, হাই হয়। কেন? এদের মধ্যে প্রচুর ফ্রি মোবাইল ইলেকট্রন আছে বলে মেটালের চার্জ এবং হিটের বা চার্জ মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি এটা হাই হয়। কারণ প্রচুর মেটাল অ্যাটম অনেক একটা একটা করে যদি ছাড়ে, তাহলে এনটা মেটাল অ্যাটম একটা একটা করে ধরো এনটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এই এনটা ইলেকট্রন মেটাল সিস্টেমের মধ্যে ফ্রিলি চলাফেরা করে, এটা হচ্ছে প্রথম কথা। এবার ইলেকট্রনকে আমি তো এখানে পার্টিকেলের মতো বলেছি, ইলেকট্রনকে এরকম পার্টিকেলের মতো ভাবিস না, ইলেকট্রনকে তুই যদি অ্যাজ এ ক্লাউডের মতো ভাবিস। কিসের মতো? ইলেকট্রনকে তুই যদি ক্লাউড ভাবিস, ঠিক আছে, তাহলে ইলেকট্রন যদি ক্লাউড হয় তাহলে টোটালটা একটা ইলেকট্রনের মেঘের মধ্যে আছে, তুই এরকম একটা ভাবতে পারিস বিষয়টা। তাহলে টোটালটা কি, টোটালটা একটা ইলেকট্রনকে তুই ডটের মতো মানে পার্টিকেলের মতো ভাবলাম না, ডেনসিটির মতো ভাবতে হবে। দ্যাট মিনস ইলেকট্রনটা চারিদিকে ছড়িয়ে রয়েছে, ওই ইলেকট্রন ডেনসিটির যে পিকচারটা যেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচার থেকে পড়ে আসছে, যে ইলেকট্রনের পজিশনের মোমেন্টাম আমরা সঠিকভাবে বলতে পারবো না, ইলেকট্রনটা একই টাইমে বিভিন্ন জায়গার মধ্যে থাকতে পারে, আমাকে প্রবাবিলিস্টিক রিজিয়ন বলতে হবে। তাহলে এই ইলেকট্রনগুলোকে এরকম একটা সিঙ্গেল কোন পজিশনে আছে আমরা জানি না, তো ইলেকট্রনকে আমি যদি অ্যাজ এ ডেনসিটির মতো ভাবি, এভাবে ড্র করাও যাবে না, কি করা যাবে ধর, এটা অন্য অন্য জিনিস। তাহলে ইলেকট্রনটা অ্যাজ এ ডেনসিটির মতো আমরা যদি ভাবি, তাহলে প্রচুর নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে ওই ইলেকট্রনটা ডেনসিটির মতো ছড়িয়ে রয়েছে, তাহলে ওটা নেগেটিভ চার্জে সি বলতে পারি, তাই তো? তাহলে সেটাকে আমরা বলবো সি অফ ফ্রি ইলেকট্রন, এর চার্জ কি, এর চার্জ হচ্ছে নেগেটিভ। আর যে মেটাল অ্যাটমগুলো রয়েছে বা মেটাল আয়ন, মেটাল আয়নগুলোর চার্জ কি, মেটাল আয়নগুলোর চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভলি চার্জ মেটাল আয়ন, নেগেটিভলি চার্জ যে ইলেকট্রনের যে সমুদ্র, নেগেটিভলি চার্জ ইলেকট্রনের যে সমুদ্র, তাহলে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটাকেই আমি বলছি মেটালিক বন্ড, রাইট? এবং এটাকে আমরা বলি ইলেকট্রন সি মডেল, সমুদ্র, ঠিক আছে? ইলেকট্রন সি মডেল বলবো আমরা এটাকে, ইলেকট্রন সমুদ্র মডেল। যা কেন ইলেকট্রন সমুদ্র? কারণ অনেক ইলেকট্রন আছে, ইলেকট্রন তো এরকম পার্টিকেল নয়, ইলেকট্রনকে অ্যাজ এ ডেনসিটি ভাবতে হবে। সো দিস ইজ ইয়োর ইলেকট্রন সি মডেল, যেখানে নেগেটিভলি চার্জ ইলেকট্রনের সমুদ্রের সাথে পজিটিভলি চার্জ মেটাল অ্যাটমের যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেটাকে আমরা মেটালিক বন্ড বলি। আমাদের যে মেটালগুলো রয়েছে, মেটালের মধ্যে এরকম মেটালিক বন্ড থাকে, দিস ইজ, তাহলে এই মেটালিক বন্ড মানে এই যে অ্যাট্রাকশন ফোর্স, এইটার উপর নির্ভর করেই আমার যদি ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয় মেটালে, সেটাকে আমরা মেটালিক ক্রিস্টালস বলছি। এবার এটাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, একটু দ্বারা এখানে একটু লোড হোক, দ্বারা একটু সার্চক দ্বারা এক সেকেন্ড, স্লো সার্চ হয় না, এই যে সার্চ হোক এটা ততক্ষণ আমি এখানে তোকে একটা বইয়ে মার্ক করে দিই, আগে মেন কাজটা সারি। হ্যাঁ, কি বললাম, ধাতুর মধ্যে ধাতব পরমাণুর এক বিশেষ ধরনের আবদ্ধ থাকে, যেটাকে আমরা ধাতব বন্ধন নামে পরিচিত। ধাতব বন্ধনে বিভিন্ন মডেলগুলির মধ্যে অন্যতম সরল মডেল হচ্ছে ইলেকট্রন সমুদ্র মডেল, যেটাকে আমরা ইলেকট্রন সি মডেল বলবো। কারণ ইলেকট্রন অনেক ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সেই ইলেকট্রনগুলো ডেনসিটির মতো ছড়িয়ে আছে, মনে হচ্ছে যেন ওটা একটা চার্জের, নেগেটিভ চার্জের একটা সমুদ্র। কারণ ইলেকট্রন পার্টিকেল নয়, ইলেকট্রন ডেনসিটি আকারে ভাবতে হবে, সেই কনসেপ্টটা অ্যাটমিক স্ট্রাকচারে। এই মডেল অনুসারে ধাতব কেলাসে ধাতব পরমাণুগুলি তাদের যোজক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে রূপান্তরিত হয় এবং বর্জিত যোজক ইলেকট্রনগুলি ইলেকট্রন সমুদ্র গঠন করে। ইলেকট্রন সমুদ্রে ক্যাটায়নগুলি গ্রথিত থাকে, মানে এমবেডেড থাকে। ইলেকট্রন সমুদ্রে ইলেকট্রনের কোনো বিশেষ ক্যাটায়নের অধীনে থাকে না, বরং এগুলি সমগ্র কেলাসে ছড়িয়ে থাকে এবং কেলাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুক্তভাবে বিচরণ করে, ঠিক আছে? এটাকেই আমরা বলছি ধাতব বন্ধন।
ধাতব বন্ধন আমরা কাদের মধ্যে দেখতে পাবো? ধাতব বন্ধন বিভিন্ন ধাতুর মধ্যে থাকবে, এটা হচ্ছে কমন সেন্স। বিভিন্ন ধাতুর মধ্যে আমরা এরকম ধাতব বন্ধন দেখতে পাবো। এবার বাকি এই যে টোটালটা যেটা বললাম সেটা একটা ট্যাবুলার ফর্মে এখানে দেওয়া রয়েছে। ট্যাবুলার ফর্মে দেওয়ার পর আমরা এবার ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে চলে যাব। ক্রিস্টাল কাকে বলে? ঠিক আছে, ক্রিস্টাল কাকে বলে একটু আগেই বললাম, ওই সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতলে যাই রয়েছে। ক্রিস্টাল স্ট্রাকচার কাকে বলে বলেই এলাম। কতগুলো জিনিস আমাদের বুঝতে হবে ক্রিস্টাল স্ট্রাকচার। একটা হচ্ছে পৃষ্ঠতল, ফেস। প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশগুলি কতগুলি সমতল দ্বারা গঠিত, এই সমতলগুলিকে পৃষ্ঠতল বা আনন বলে। তাহলে পৃষ্ঠতল বুঝতেই পারছিস, যদি আমি একটা হচ্ছে পৃষ্ঠতল আর একটা হচ্ছে এজ, তাহলে একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাঙ্গেল। তাহলে ফেস কোনগুলো? তুই যদি কিউবটার কথা বলি, আমি ফেসের কথাটা বলছি, দাঁড়া ছবি ড্র করাই আছে, চারিদিকে তো লাফিয়ে লাভ নেই। তাহলে ফেস মানে হচ্ছে এক একটা দেয়াল, এক একটা দেয়াল হচ্ছে তোর এক একটা ফেস। এই যে দেয়ালটার যদি আমি কথা বলি, এই দিকের যে দেয়ালটা, তাহলে দিস ইজ, এটা একটা ফেস, এটা একটা ফেস পৃষ্ঠতল। আর এই যে লাইনটা দেখছিস, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে একটা এজ, বাহু, একটা কিউবের বাহু। দিস ইজ ইওর এজ, দিস ইজ ইওর ফেস। তাহলে তোর ঘরের যে দেয়াল, সে এক একটা দেয়াল হচ্ছে তোর কি, তোর ঘরের যে প্রতিটা দেয়াল, তোর ঘরের প্রতিটা দেয়াল হচ্ছে এক একটা ফেস। আর দেয়ালের মধ্যে দিয়ে যে কর্নার, একটা দেয়ালের সাথে আরেকটা দেয়াল যেখানে টাচ হচ্ছে, সেখানে যে লাইনটা তৈরি হচ্ছে, সেই লাইনটাই হচ্ছে তোর এজ, এটাই। আর ইন্টারস্টিশিয়াল অ্যাঙ্গেল, তাহলে আমি যদি একটা কিউব সাইডে ছোট্ট করে বোঝানোর জন্য যদি আমি এখানে একটা কিউব ড্র করি, আমি যদি এখানে একটা কিউব ড্র করি, দিয়ে আমি ধর বললাম এটা একটা অ্যাক্সিস, কিউব ড্র করার পর বললাম এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, আর এটা একটা অ্যাক্সিস। ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। তাহলে এক্স ওয়াই এর সাথে, এক্স জেড এর সাথে, বা জেড এক্স এর সাথে, তাহলে এরা যে নিজেদের মধ্যে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাঙ্গেল। তাহলে ফেস, এজ আর ইন্টারস্টিশিয়াল অ্যাঙ্গেলের বাংলাটা আমি দেখি, দ্বারা মনে পড়ছে না। তাহলে এদের মাঝে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা। তাহলে এই তিনটে প্যারামিটার আমরা বুঝলাম। তাহলে অন্তঃপৃষ্ঠীয় অ্যাঙ্গেল, মাঝে যে অ্যাঙ্গেলটা, পৃষ্ঠগুলোর মধ্যে যে অ্যাঙ্গেল, এই তিনটে প্যারামিটার, তিনটে বিষয় আমরা বুঝলাম। নেক্সট ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট অতটা কিছু এখন লাগছে না, তো এদিকে আয়। ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস কাকে বলে? এই যে জালক বিন্দু, ল্যাটিস পয়েন্ট, আর এগুলো হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। ল্যাটিস বা স্পেস ল্যাটিস কাকে বলে বললাম, কাকে ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস বলে। ঠিক আছে, তো এই ডেফিনেশন বলে দিয়েছি, একবার পড়লেই বুঝতে পারবি ক্রিস্টাল ল্যাটিস, স্পেস ল্যাটিস কাকে বলে। টোটাল স্ট্রাকচারটা, ক্রিস্টাল ল্যাটিসের যে বা স্পেস ল্যাটিসের ডেফিনেশন আছে, ল্যাটিস পয়েন্ট, ল্যাটিস পয়েন্টের ডেফিনেশন দেখে নিবি। ওই যে পজিশনগুলোতে অ্যাটমগুলো থাকে, দ্যাট ইজ ইউর ল্যাটিস পয়েন্ট। মধ্যস্থ যে বিন্দুগুলোতে কেলাসাকার গঠন তৈরি করে সেটা হচ্ছে তো ল্যাটিস পয়েন্ট। বলা হয়ে গেল, গল্প শেষ। আর তেমন কিছু নেই, সবই বলেছি। এবার একটা ইউনিট সেলকে রিপ্রেজেন্ট করার জন্য, আচ্ছা রিপ্রেজেন্টেশন এখনো আসেনি, ম্যাডাম চলে এসেছে। ইউনিট সেল আমার বিভিন্ন টাইপের হতে পারে। 2D তে যদি ড্র করি, 2D তে আমার এরকম স্কোয়ার হতে পারে, এরকম রম্বসের মতো হতে পারে, আরো বিভিন্ন ধরনের যে জ্যামেট্রিক শেপ রয়েছে সেরকম বিভিন্ন ধরনের জ্যামেট্রিক শেপের হতে পারে। ঠিক আছে, অনেক ধরনের 2D তে হতে পারে। এছাড়া 2D তেও হতে পারে, যেমন তেমন 3D তেও হতে পারে। যেমন কিউব আমি নিয়েছি, শুধু যে কিউবিক স্ট্রাকচার থাকবে এমন নয়, কিউবিক ছাড়াও আরো অনেক ধরনের হতে পারে। তবে এটা একটা আমরা ধরলাম যে 3 ডাইমেনশনালি আমরা এরকম বুঝবো। তাহলে 3 ডাইমেনশনালি এরকম একটা রিপিটিং ইউনিটকে আমরা কি বলছি? 3 ডাইমেনশনালি এরকম একটা রিপিটিং ইউনিটকে আমরা বলছি একক ঘর। আচ্ছা, একটা ইউনিট সেলকে আমরা দুটো প্যারামিটার দিয়ে বলবো। একটা ইউনিট সেলের এ বি সি, তিনটে বাহুর যে দৈর্ঘ্য, এ বি সি, তাহলে ওটাকে হচ্ছে এজ লেন্থ। তিনটে বাহুর যে দৈর্ঘ্য, যদি কিউব হয়, কিউবের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান আমরা জানি, তবেই তো এ কিউব লিখি। তাহলে এ বি সি, তিনটে বাহুর দৈর্ঘ্য, আর তিনটে বাহুর মধ্যে যে অ্যাঙ্গেল আলফা বিটা গামা, মানে এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স, তিনটে অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল। আর এই যে লেন্থটা কিউবের, এই লেন্থটা আর এই লেন্থটা, তিনটে লেন্থ সমান। তাহলে তার এ বি সি তিনটে সমান। দেখ এ, এটা এ, এটা বি, আর এটা সি। তাহলে তিনটে লেন্থ যদি সমান হয়, মানে বেসিক্যালি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু যদি সি হয়, আর এই যে অ্যাঙ্গেলটা আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, সেই সিচুয়েশনে এই সিচুয়েশনটা কাকে ডিফাইন করছে? এই সিচুয়েশনটা একটা কিউবকে ডিফাইন করছে। তাহলে এইরকম সিচুয়েশন যদি হয়, তাহলে আমার ইউনিট সেলটা কিরকম হবে? কিউবিক। এবার এ বি সি আর আলফা বিটা গামা এর ভ্যারিয়েশন করে করে আমরা বিভিন্ন ধরনের ইউনিট সেল পেতে থাকবো 3D তে। সেটা পড়তে হবে এবং সেই টেবিলটা আমাদের ভালো করেই পড়তে হবে। তবে ততক্ষণে দেখি মেটালিক বন্ডের ওই পেজটা লোড হয়েছে নাকি। রিলোডে দিই, কিছু প্রবলেম হয়েছে, লোড হচ্ছে না কোনো কারণে।
ইন্টারনেট চলছে না প্রবাবলি। এটা কেটে দিয়ে যদি আমি আরেকবার সার্চ করি, কিছুই তো চলছে না মনে হচ্ছে ঠিক করে। ইন্টারনেট চলছে তো? ইন্টারনেটই তো চলছে না মনে হচ্ছে রে। তাহলে তো আমি দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আজকে ক্লাস এই তো শেষ হয়ে যাচ্ছে না, এরপরেও তো আবার ক্লাস আসবে। সেই ক্লাসে আমি মেটালিক বন্ডের যে ছবিটা দেখাতে চাইছি, তাহলে সেটা আমি দেখাতে পারবো, কোনো কারণে ইন্টারনেট চলছে না। যাই হোক, বেশ, যেখানে ছিলাম সেখানে আসি। এগুলো ভেরিয়েশন করে করে আমরা বিভিন্ন ইউনিট সেল পাবো। এবার বিভিন্ন ধরনের ইউনিট সেল হয়। ইউনিট সেলের আমরা যদি ডিফারেন্স করি, প্রথম আমাদের প্রিমিটিভ বা সিম্পল একটা ইউনিট সেল আসবে, যেটাকে আমরা প্রিমিটিভ বা আদিম, বা যেটা প্রিমিটিভ আর কি, মেন যেটা আর কি বেসিক্যালি মাদার, ওখান থেকেই বাকিগুলো ডিরাইভ হবে। একটা হচ্ছে সিম্পল। সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেল হচ্ছে যেখানে ইউনিট সেলটা যদি কিউব হয়, আরো অনেক ধরনের হতে পারে, কিউবটাকে নিয়ে আমাদের ডিটেলে আলোচনা করতে হবে। প্যাকিং ফ্র্যাকশন ট্যাকশন যা পরের দিন পড়বো, সেটা কিউবিক স্ট্রাকচার থেকেই আমাদের পড়তে হবে। তাহলে যদি আমাদের প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল হয়, তাহলে কি হবে, একটা কিউবের শুধুমাত্র কর্নার গুলোতেই অ্যাটম থাকবে। ঠিক আছে, একটা কিউবের কটা কর্নার? 8টা কর্নার। একটা কিউবের শুধু 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে। সেই সিচুয়েশনটাকেই আমি বলছি আমার প্রিমিটিভ। এবার যদি কিউব হয় তাহলে সেটা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল। যদি কিউব না হয়ে আরো অন্য ধরনের হয়, তখন সেটা আমার অন্য কিছুর একটা প্রিমিটিভ হবে। কতগুলো প্রিমিটিভ আছে আজকেই দেখব। তাহলে কিউবকে নিয়ে চলছি। তাহলে শুধুমাত্র যে কৌণিক বিন্দুগুলো রয়েছে, সেই কৌণিক বিন্দুগুলোতে আমার এক একটা করে অ্যাটম থাকবে। তাহলে একটা কিউবের কটা কর্নার? 8টা কর্নার। তাহলে 8টা কর্নারে 8টা অ্যাটম, সেটা হচ্ছে আমার সিম্পল বা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল। এবার এখান থেকে আরো 3 ধরনের ইউনিট সেল আমরা ডিরাইভ করতে পারি। সেই 3 ধরনের ইউনিট সেল কি হবে? মেন যে প্রিমিটিভ কিউবিক ইউনিট সেলটা ছিল, দ্যাট মিনস 8টা কর্নারে 8টা অ্যাটম, সেটা তো থাকছেই, ওটা যাবে না। সবার জন্যই, শুধুমাত্র যে কিউবের জন্য নয়, কিউব ছাড়াও আমরা আরো যে পাবো, টোটাল 7 ধরনের আমাদের প্রিমিটিভ ইউনিট সেল হয়। প্রিমিটিভ বা সিম্পল ইউনিট সেল আমাদের 7 ধরনের হবে। তার মধ্যে আমরা এক ধরনকে নিয়ে আলোচনা করছি, কিউব। বাকি 6 ধরনের যেটা রয়েছে, সেই 6টারও যে কর্নার থাকবে, শুধুমাত্র কর্নারেই যদি অ্যাটম থাকে, সেটা হচ্ছে তার সিম্পল বা প্রিমিটিভ। ওই কর্নারগুলোতে অ্যাটমগুলো যেটা আছে সেটা তো থাকলোই, সেটাকে রেখে আমরা আরও যদি অ্যাটম বিভিন্ন পজিশনে অ্যাড করতে থাকি, সেখান থেকে আমরা ওই প্রিমিটিভ বা সিম্পল থেকে কিছু ডেরিভেটিভ পাবো। সেই ডেরিভেটিভগুলোর মধ্যে প্রথমে আমরা বলতে পারি ফেস সেন্টার্ড কিউবিক। তারপরে আসবে ফেস সেন্টার্ড কিউবে কি হবে? ফেস মানে বুঝলাম না, একটা কিউবের দেয়াল। একটা কিউবের কটা দেয়াল? ফেস মানে তো বুঝলাম, এইগুলোকে আমরা ফেস বলছি, এক একটা পৃষ্ঠতল, এইগুলো হচ্ছে এক একটা ফেস। তাহলে একটা কিউবের কটা ফেস? একটা কিউবের, দেখ ভালো করে গুনে দেখ, তোর নিজের ঘরটাকেই দেখ, তোর ঘরের টোটাল কটা দেয়াল? তোর ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে টোটাল 4টে, ওপরে একটা নিচে একটা, মানে সিলিং আর ফ্লোর। তাহলে টোটাল 6টা ফেস, তাই তো? তোর ঘরের টোটাল 6টা পৃষ্ঠতল কিউবই যদি ধরিস, তো এরকম 6টা পৃষ্ঠতল। তাহলে 8টা কর্নারে 8টা অ্যাটম তো আছেই। তাহলে এই যে আমার 8টা কর্নার, 8টা কর্নারে 8টা অ্যাটম তো আছেই। তাছাড়াও একটা কিউবের যে 6টা ফেস, পিছনের দেয়াল, সামনের দেওয়াল, ডান দিকের দেওয়াল, বাঁ দিকের দেওয়াল, সিলিং এবং ফ্লোর, এই 6টা দেওয়ালে যদি 6টা অ্যাটম প্লেস করে দিই, তখন সেটা আমার হয়ে যাবে ফেস সেন্টার্ড। যদি কিউবিক হয় সেটা হয়ে যাবে ফেস সেন্টার্ড কিউবিক। এবার তুই শুধুমাত্র 8টা কর্নারে 8টা তো থাকছে, মানে প্রিমিটিভটা তো থাকছেই, তার সাথে কিছু অ্যাড হবে। এবার শুধু দেহের ভেতরে একটা দিয়ে দিয়েছে, সেটাকে হয়ে গেল দেহ কেন্দ্রিক বা বডি সেন্টার্ড। আর আছে যে দুটো আলাদা আলাদা পৃষ্ঠে, সেটা উপরে বা নিচে হতে পারে, ডান দিকে বাঁ দিকে হতে পারে, সামনে পিছনে হতে পারে, মাত্র দুটো অপোজিট পৃষ্ঠতলে একটা করে যদি অ্যাটম থাকে, সেটাকে আমরা প্রান্ত কেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড বলবো। কি বলবো? সেটাকে প্রান্ত কেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড একক কোষ বলবো। ঠিক আছে, এবার ম্যাটারটা হচ্ছে যত ধরনের আমাদের প্রিমিটিভ কিউবিক ইউনিট, প্রিমিটিভ ইউনিট সেলটা শুধু যে কিউবিকে সীমাবদ্ধ তা তো নয়, কিউবিক ছাড়া তো আরো অনেক ধরনের হতে পারে। আরো অনেক ধরনের কি হতে পারে? নিচে পরপর পরপর বা ছক আসবে, চিন্তা নেই। সব ধরনের ডেরিভেটিভ দেখায় না। ডেরিভেটিভ মানে প্রিমিটিভের 3 ধরনের ডেরিভেটিভ সম্ভব। প্রিমিটিভ থেকে 3 ধরনের ডেরিভেটিভ আছে, একটা ফেস সেন্টার্ড, একটা বডি সেন্টার্ড, একটা এন্ড সেন্টার্ড। যতগুলো প্রিমিটিভ ইউনিট সেল আছে সবাই ফেস, বডি, এন্ড তিনটেই দেখাবে না। যেমন কিউবিক ইউনিট সেল এই প্রান্ত কেন্দ্রিকটা দেখায় না, সেটা টেবিল থেকে দেখতে পাবো। এক এক করে এবার বলছি জিনিসপত্র। দেখ এবিসি আর আলফা বিটা গামা, তাহলে দেখ আলফা বিটা গামার এবিসি এখানে লেখা আছে, আটকে গেছে। তাহলে এবিসি আর আলফা বিটা গামা এর যদি ভেরিয়েশন করে করে আমরা টোটাল 7 ধরনের ডিফারেন্ট, আমরা টোটাল 7টা বিভিন্ন শ্রেণীর, ভালো করে মার্ক করবে, আমরা 7টা বিভিন্ন শ্রেণীর
আলাদা আলাদা ধরনের প্রিমিটিভ ইউনিট সেল পেতে পারি, ঠিক আছে? 7টা আলাদা আলাদা প্রিমিটিভ ইউনিট সেল পেতে পারি এবং এই 7টার 7টাই টেবিলটা মুখস্থ করতে হবে এবং এটা পরীক্ষাতে এন্ট্রান্স এবং বোর্ডসে দুই জায়গাতেই আসে, ভালো করে পড়তে হবে। 6টা দেখা যাচ্ছে, আমি আরো ছোট করছি বা নামিয়ে দেবো, আগে দেখি ভালো করে। প্রথম আমরা কিউবিকটা দেখলাম, ঘনকাকার, ঘনকাকারে a = b = c, আলফা বিটা গামা হচ্ছে 90 ডিগ্রি, সোডিয়াম ক্লোরাইড তার একটা এক্সাম্পল। আচ্ছা, এবার হচ্ছে টেট্রাগোনাল, এটা WBJE 2016-তে এই কোশ্চেনটা পড়েছিল। a = b ≠ c, আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি। এক্সাম্পল দেখে নিবি। পরীক্ষাতে অনেক সময় কি করবে, পরীক্ষাতে এরকম করে স্ট্রাকচার ড্র করবে, ঠিক আছে? ধর একটা কিউবিক ড্র করলাম, কিউবিক ড্র করার পর এখানে কি লিখেছে, এখানে লিখবে a b আর একটাকে লিখবে c, তুই দেখছিস a = b = c। অথবা পরীক্ষাতে আরেকটা ট্রিক কি করে তোর সাথে, পরীক্ষাতে একটা ছোট ট্রিক এটা করে যে লিখে দেয় এটা a, এটাও a, এটাও a, এরকম করে লিখে দেয়। তাহলে তুই দেখছিস তিনটেই a, মানে a = a, দ্যাট মিনস কি a = b = c, a লিখেছে মানে কি তিনটেই সমান। এবার WBJE তে যে কোশ্চেনটা করেছিল সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা ড্র করেছে। হ্যাঁ, এই যে টেট্রাগোনালটা ড্র করেছে। আমি টেট্রাগোনালটা আমি যদি ড্র করি, আমি বোর্ড এখান থেকে এখানেই ড্র করি, এক্স্যাক্টলি কোশ্চেনটা কেমন এসেছিল সেটা তাহলে দেখতে পাবি। এরকম করেছে, দিয়ে কি লিখেছে দেখ, দিয়ে লিখেছে a b। এটার মানে কি, এটার মানে হচ্ছে a = b ≠ c, তাই না? a আর a সমান মানে কি, a = b মানে এটা, a = b মানে দুটো সমান, a = a, দুটো a লিখেছে মানে দুটো সমান আর একটা অসমান। তাহলে a = a আর একটা b, তাহলে a = b ≠ c। আশা করি এটার মানে এটা বুঝতে পারছিস। আর বাকি তুই এখানে দেখে বুঝতে পারবি, ওটা লিখে নি, ওটা তোকে দেখে বুঝতে হবে যে লেখার সময় মানে ছবিটা ড্র করার সময় এরকম করে তো কোথাও টিল্ট হয়ে নেই, বুঝতে পারছিস? এরকম করে তো বেঁকে নেই যে এটা 90 ডিগ্রি হবে না, সমান সমান আছে। তাহলে আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি, এটা তুই দেখে বুঝতে পারছিস। তাহলে তুই অ্যাঙ্গেলটা দেখে বুঝতে পারলি। আর a = a আর b দিয়েছে, দ্যাট মিনস a = b আর একটা নট = c, তাহলে এটা অ্যান্সারটা কি হবে, টেট্রাগোনালটা হবে। এইভাবে WBJE তে কোশ্চেনটা দিয়েছিল এবং বোর্ডসেও কিন্তু এখানে ডাইরেক্ট এরকম কোশ্চেন করতে পারে। তো টোটালটাই তোকে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, টোটালটাই মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, কি করব। দেন a = b ≠ c, কিন্তু a = b হচ্ছে 90 ডিগ্রি আর গামাটা হচ্ছে 160 ডিগ্রি, তখন সেটা হয়ে গেছে হেক্সাগোনাল। দেন a = b = c, a = b = আলফা = বিটা = গামা, কিন্তু সেটা 90 ডিগ্রির সাথে সমান নয়, সেটা হচ্ছে রম্বোহেড্রন বা ট্রাইগোনাল, দুটো নামই রয়েছে। নেক্সট, এটাও সমান নয় কিন্তু এটা 90 ডিগ্রির সাথে সমান, এটা হচ্ছে অর্থরম্বিক। দেন ABC, দুটো যে পড়ে রয়েছে ABC কোনোটাই সমান নয়, দুটো 90 ডিগ্রি, একটা নট = 90 ডিগ্রি, মোনোক্লিনিক, লাস্টে ট্রাইক্লিনিক, কোনোটাই কিছু সমান নয়, ঠিক আছে? আমি জানি এই এতটা মুখস্থ রাখতে একটু টিডিয়াস, আমার তো খুব প্রবলেম হতো এতটা মুখস্থ রাখতে একটু প্রশ্ন হবে, কিন্তু প্রবলেম হবে, কিন্তু কিছু করার নেই, কি করা যাবে বল? কোশ্চেন দেয় তো পড়ে তো রাখতে হবে, আর এক্সাম্পলগুলো একটু দেখে রাখবে একটা দুটো করে। এবারে ব্যাপারটা হচ্ছে, আমরা একটা জিনিস দেখলাম, যে কথাটা বলছিলাম বলতে বলতে ইগনোর করে দেখে এলাম, এবার আবার বলবো। আমাদের প্রিমিটিভ ইউনিট সেল আছে, আমরা যেটা দেখলাম আমাদের 7 ধরনের প্রিমিটিভ ইউনিট সেল সম্ভব, ঠিক আছে? 7 ধরনের প্রিমিটিভ ইউনিট সেল সম্ভব, আর প্রতিটা প্রিমিটিভ ইউনিট সেল থেকে কিছু ডিরাইভড বা নন প্রিমিটিভ ইউনিট সেল সম্ভব, সেটা ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড আর এন্ড সেন্টার্ড সম্ভব। তাহলে কথার কথা হচ্ছে 7 জনের এই 7টা প্রিমিটিভ এবং 7 জনের জন্য 3টে করে নন প্রিমিটিভ যদি হয়, তাহলে 7 × 3 = 21 আর 7 তাহলে 28টা। তাহলে টোটাল আমার স্পেকট্রামে 7টা প্রিমিটিভ, 7টা থেকে 7 × 3 = 21টা নন প্রিমিটিভ, তাহলে টোটাল 28 ধরনের ইউনিট সেল আসার কথা, কিন্তু তা হয় না। টোটাল আমরা 14 ধরনের ইউনিট সেল দেখতে পাই। দ্যাট মিনস 7টা প্রিমিটিভ তো আছেই, তাহলে 7টা প্রিমিটিভের প্রত্যেকেই 3 ধরনের নন প্রিমিটিভ দেখায় না, ঠিক আছে? সবাই সব নন প্রিমিটিভ দেখাবে না, সেটাই আমরা দেখতে পাবো। তাহলে এখানে কিছু ইনফরমেশন আবার পড়তে হবে। তাহলে 4টি বিভিন্ন ধরনের একক সব আছে, তাহলে 4টা বিভিন্ন ধরনের একক আছে, সরল বা আদিম, সেখান থেকে পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক যেগুলো রয়েছে, এবং 7টা বিভিন্ন শ্রেণীর যে ক্লাস, সবগুলোকে নিয়ে 28টা হওয়ার কিন্তু 28টা হয় না,
14টা বিভিন্ন ধরনের কেলাস জালক বা ল্যাটিস বিন্যাস পাওয়া যায়, এটাকেই আমরা ব্র্যাভেস ল্যাটিস বলি। তাহলে আমাদের টোটাল ব্র্যাভেস ল্যাটিস কটা? 14টা, 28টা নয় কিন্তু। এখান থেকে এটা প্রুফ যে সমস্ত 7 ধরনের যে নন প্রিমিটিভ বা সিম্পল রয়েছে তারা সমস্ত নন প্রিমিটিভ দেখায় না। বেশ, 14টি ব্র্যাভেস ল্যাটিসের 7টি সরল বা আদিম বললাম, 7টা প্রিমিটিভ রয়েছে, 3টে দেহকেন্দ্রিক, 2টো প্রান্তকেন্দ্রিক, 2টো পৃষ্ঠকেন্দ্রিক প্রকৃতির হয়। এই হচ্ছে ব্যাপার। এবার যেটা আছে সেটা হচ্ছে সবাই সবগুলো দেখায় না, আমরা স্পেশালি চিন্তিত এই ঘনকাকারটাকে নিয়ে। আমরা স্পেশালি চিন্তিত ঘনকাকারটা, ঘনকাকার বা কিউবিকের মধ্যে আমার সিম্পল কিউবিক আছে, ফেস সেন্টার দেহ মানে বডি সেন্টার আর ফেস সেন্টার আছে। অর্থরম্বিক 3টেই দেখায়, টেট্রাগোনালে তুই দেখতে পাচ্ছিস দেহ সরল প্রান্ত, তাহলে দুটোই সবগুলোই দেখাচ্ছে। এবার তুই যখন এখানে ট্রাইক্লিনিক চলে এলি, সরল ট্রাইক্লিনিক বাকিদের এমনি করে টোটাল ড্র করা আছে। এই হচ্ছে ব্যাপার। মোদ্দা কথা সবাই সবগুলো দেখাবে না, এটা মনে রাখতে হবে। কিউবিকের মধ্যে দেহকেন্দ্রিক আর পৃষ্ঠকেন্দ্রিক দেখতে পাবো, কিউবিকের ক্ষেত্রে এন সেন্টার্ড হয় না। তাহলে কিউবিকের টোটাল 3টে সিস্টেম, একটা সিম্পল কিউবিক আর বডি সেন্টার্ড, যেটাকে আমরা বলবো বিসিসি বডি সেন্টার্ড কিউবিক, এটাকে বলবো সিম্পল কিউবিক, এটা বডি সেন্টার্ড বিসিসি, এটা হচ্ছে এফসিসি। তাহলে এটাকে আমরা বলবো বডি সেন্টার্ড কিউবিক, এটাকে আমরা বলবো বিসিসি, আর এটাকে আমরা বলবো এফসিসি। ঠিক আছে, এটাকে বলবো বিসিসি আর এটাকে বলবো এফসিসি। এইটাকে নিয়ে আমরা চিন্তিত, এবং পরের দিনের আমার যে প্যাকিং ফ্র্যাকশনের আমরা যে ফার্দার আলোচনা করবো সেটা হচ্ছে এখান থেকে। তাহলে মুখস্থ কি রাখতে হবে? 14 ধরনের ব্র্যাভেস ল্যাটিস আছে আর 7টা প্রিমিটিভ আছে। এই 7টা প্রিমিটিভের এই প্রপার্টিগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন করে। আর কিউবিকের এই 2 ধরনের হয়, কিউবিকের এন সেন্টার হয় না, সেটা নিয়ে আলোচনা করবো পরের দিনে। যে কণা সংখ্যা নির্ণয়, এই কণা সংখ্যা নির্ণয় আমরা করব। কণা সংখ্যা নির্ণয়ের পর আমাদের যে প্যাকিং এফিসিয়েন্সি আমরা এখান থেকে পড়বো। তারপরে আমাদের যে ঘনত্ব বার করার জায়গাটা রয়েছে সেই ঘনত্ব বার করাটা দেখবো। এই যে ক্লাসের ডেন্সিটি, এখান থেকে WBGE-তে কোশ্চেন আছে ডেন্সিটি, আমাদের নেক্সট ক্লাসের পর্যায়ে যাবে। তাহলে ওইটা আমাদের নেক্সট ক্লাসের ওই ছোট্ট এরকমই হবে, 45 মিনিট হয়তো হার্ডলি ক্লাস হবে। থার্ড ক্লাসটা ওরকম 3 নম্বর যে ক্লাসটা, সেখানে আমরা ভয়েডটা পড়বো। ভয়েডটা নিয়ে আমরা ডিটেলে পড়বো না, কারণ অত ডিটেলে বোর্ডসের জন্য লাগছে না। বোর্ডসের জন্য যতটা লাগবে ততটাই, এন্ট্রান্সের জন্য মোটামুটি যতটা জানলেই হবে। এক্স্যাক্টলি এত খুব বেশি ডিটেলে কনসেপ্টে ঢুকবো না, মোটামুটি একটু ফর্মুলার মতো বলবো, কারণ অত ডিটেলে কনসেপ্টে বলতে গেলে একটু খুব জটিলতা বাড়বে এখানে। অ্যান্ড লাস্টলি আমাদের যে পয়েন্ট ডিফেক্ট রয়েছে সেই পয়েন্ট ডিফেক্টের দিকে যেতে হবে, কারণ পয়েন্ট ডিফেক্ট থেকে অনেক কোশ্চেন আসে। তো পয়েন্ট ডিফেক্ট আছে, বা তোর পরবর্তীকালে যখন বই কিনবি পয়েন্ট ডিফেক্ট এসব পড়ার পর তারপরে আমাদের এইসব হয়ে যাওয়ার পর আমাদের সলিডে ইলেকট্রিক্যাল প্রপার্টিটা স্টার্ট হয়। ইলেকট্রিক্যাল প্রপার্টিটা তোদের সিলেবাসে নেই, সো আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিটা এটা পড়বো না। এটা যদি 12-এর সিলেবাসে হতো তাহলে আমাদের এই যে পি টাইপ এন টাইপ যে ট্রানজিস্টার ডায়োড এসব পড়েছিলি সেই কনসেপ্টগুলো আমাদের ব্যান্ড থিওরি এসব পড়তে হবে। সো সেটা নেই সিলেবাসে, তাহলে আমাদের এই জায়গাটা আসবে না। তাহলে আমরা এই ডিফেক্টসটা পড়বো তাহলে তার পরের ক্লাস। এই হচ্ছে ব্যাপার, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে আর 2টো ক্লাসে। এতটাই বলার, বাকি নেক্সট ক্লাসে আর 2টো ক্লাস তাহলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব শীঘ্রই আর 1-2 দিনের মধ্যেই কেমিস্ট্রি এমসিকিউ সিরিজটা শুরু হয়ে যাবে। ওখানে আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এতটাই, বাকি নেক্সট ক্লাসে।